আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। সো আমরা করতেছি চ্যাপ্টার 11। ওকে, সো চ্যাপ্টার 11 আজকে আমাদের পার্ট 4 আমরা করব, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। সো ম্যাথগুলো একটু দেখে নেওয়া যাক। এট ফার্স্ট আমরা এইটা করব, एग्जांपल 14। হ্যাঁ, এরপরে আমরা করব হচ্ছে एग्जांपल 18, एग्जांपल 15 এবং ফাইনালি আমরা করব হচ্ছে एग्जांपल 24। সো এইটা হচ্ছে আমাদের পার্ট 4 এ থাকবে এই বিষয়গুলো। সো আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটু দেখি। হ্যাঁ, সো এই ম্যাথটা বলা হচ্ছে যে এ ভেক্টরটি বি এর উপর লম্ব হবে, আমাকে সেটা দেখাইতে হবে। সো লম্ব হওয়া শর্ত কি বলতো? লম্ব হওয়া শর্ত হচ্ছে ডট গুণফল 0 হতে হবে। দ্যাটস মিন আমি বোঝাতে চাচ্ছি যে তুমি দেখো যে এ ডট বি অর্থাৎ এ ডট বি এর গুণফল যদি 0 হয়, অর্থাৎ ফলাফলটা যদি আমরা 0 পাই, ফাইনাল ফলাফলটা, বুঝছো? মানে আমরা যদি এই যে ফাইনাল ফলাফল এটা যদি 0 পাই, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এই ভেক্টরটা লম্ব কি লম্ব না, বুঝছো? যদি 0 পাই তাহলে তো লম্ব, যদি 0 বাদে অন্য কিছু পাই তাহলে লম্ব না সেটা। সো আমরা সেটা প্রমাণ করি। তাহলে আমরা লিখব প্রমাণ। আমাদের ভ্যালু দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের নির্ণায়ক সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের নির্ণায়ক। ওকে, সো এখন আমরা উভয় পাশে কি করব বলতো? কি করতে পারি? বর্গ করতে পারি, কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে এখান থেকে এ এবং ডট বি এই দুইটাকে বের করে নেওয়া। সো আমরা যদি বর্গ করি খুব ইজিলি আমাদের এ বি ফাংশনটা চলে আসে। সো সেখান থেকে আমরা এ বি বিষয়টা বের করলেই হয়ে যাবে। সো আমরা উভয় পাশে বর্গ করব। তোমরা জানো একই কাজ উভয় পাশে করলে মানের কোনো পরিবর্তন হয় না, বুঝছো? তো আমরা যদি উভয় পাশ থেকে বর্গটা উঠিয়ে দেই, দেখো আবার আগের ফরম্যাটটাই কিন্তু বজায় থাকে। আচ্ছা, সো এখন আমরা এরকম দেখেছিলাম যে ধরো এ ডট এ ভেক্টর সমান কি লিখতাম বলতো? এ স্কয়ার লিখতাম না? সেম ভাবে এখানে এ প্লাস বি হোল স্কয়ার কয়টা আছে? দুইটা। তার মানে এ প্লাস বি ডট হচ্ছে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি হচ্ছে দুইটা আছে। সেম ভাবে এখানে এ মাইনাস বি কয়টা আছে বলো তো? দুইটা আছে, বুঝছো? ভেক্টর চিহ্নগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আচ্ছা, সো এটা গেল। এখন আমরা দেখি, আচ্ছা গুণ করি। ডট গুণফলটা কেমন হয়? প্রথম পার্টের সাথে এইটা গুণন, আবার প্রথম পার্টের সাথে এটা গুণন। সেম ভাবে পরেরটার সাথে এটা গুণন, আবার পরেরটার সাথে এটা গুণন। আমি একটু তোমাদের আলাদা কালিতে দেখাই দেই। 20, আচ্ছা দেখো ভালো করে, 20 সাথে এটা গুণন, আবার 20 সাথে এটা গুণন, বুঝছো? আচ্ছা আমরা গুণগুলা করে নিই। দেখো এর সাথে এ গুণ করলে কি হয় বলো তো? এ স্কয়ার প্লাস এর সাথে বি গুণ করলে কি হয়? এ বি। আচ্ছা, প্লাস এর সাথে বি গুণ করলে কি হয় বলো তো? এ বি প্লাস বির সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার, বুঝছো? আচ্ছা এটা গেল। এখন এখানে আমরা দেখি এখানে কি হয়। সেম ভাবে এখানে হয় এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। সো এই হচ্ছে বিষয় গেল। এখন হচ্ছে যখন কোনো একটা মানের উপর স্কয়ার থাকে সেটার উপর কিন্তু আর ভেক্টরটা হবে না, আর বাকি যেগুলো এককভাবে থাকবে সেখানে কিন্তু অবশ্যই ভেক্টর চিহ্নটা আমাদের অ্যাড করে দিতে হবে, বুঝছো? কারণ এখানে ভেক্টরের যে আই জে কে পার্ট এটা কি থেকে যায়, এটা থেকে যায়, কিন্তু এগুলাতে যখন আমরা গুণ করি দুইটা ভেক্টরের মানকে, যে এ ভেক্টরের মান ধরো আছে 2 আর একটা এ ভেক্টরের মান কত? 2, তার মানে কত হয়? 4 হয়। কিন্তু এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান যখন আলাদা আলাদা থাকে, যেটাকে আমরা গুণ করতে পারি না, ধরো এটা হচ্ছে 2i আর এটা হচ্ছে 3j, তার মানে 6ij। সো তখন কিন্তু ভেক্টরটা অবিচ্ছিন্ন থেকে যায়। ফলাফলস্বরূপ আমাদের এগুলোর সাথে ভেক্টর চিহ্ন হবে, বাকিটার সাথে ভেক্টর চিহ্ন হবে না। তো যাই হোক এগুলো তোমরা বুঝো, আমরা এটাকে ইগনোর করে দেই। এখন যদি তোমরা খেয়াল করো তাহলে আমরা কি দেখতে পারি? এ স্কয়ার প্লাস এখানে কি হচ্ছে? 2ab, রাইট? আর এখানে কি হচ্ছে? প্লাস বি স্কয়ার। সেম ভাবে এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। সো দেখো আমরা কি করতে পারি? সবগুলোকে এক পাশে নিতে পারি। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab মাইনাস বি স্কয়ার। তোমরা জানো 500 পরিবর্তন হলে চিহ্ন কি হয় বলো তো? মাইনাস হয় না? আচ্ছা,
পার্শ্ব চেঞ্জ করলে অর্থাৎ অপোজিটের জিনিস এই পাশে আসলে চিহ্ন পরিবর্তন হয়। সো এখন যদি আমরা দেখি যে এইটা বাদ যায়, এইটা বাদ যায়, এইটা বাদ যায়, এইটা বাদ যায়, তাহলে কি থাকে 2ab 2ab মানে কি বলতো 4ab। তাহলে আমরা এখানে ভ্যালু কত পাইলাম 4ab সমান হচ্ছে 0। ওকে, সো 4 অপোজিটে গেলে তার মানে ab মান হচ্ছে কত বলতো 0/4 দ্যাটস মিন 0। সো তার মানে a ডট b ভেক্টরের মান হচ্ছে আমরা কত পাইলাম 0 পাইলাম। তো যেহেতু ডট গুণনের ফল যদি 0 আসে তার ফলাফলটা কত হয়, তার ফলাফলটা হচ্ছে লম্ব হয়, তার মানে প্রমাণিত। অর্থাৎ মেইন কথা হচ্ছে ডট গুণফল 0 হলে সেটা লম্ব হবে, বুঝছো? আই হোপ যে এটা তোমাদের ক্লিয়ার। এখন আমরা দেখো আরেকটা পার্ট করি, এক্সাম্পল 15 করব আমরা। আচ্ছা, এক্সাম্পল 15 তে বলা হচ্ছে যে নিম্নের ভেক্টর দ্বয়ের অন্তর্গত কোণ আমাদের নির্ণয় করতে হবে। সো দেখো এ ভেক্টরের মান দেয়া, বি ভেক্টরের মান দেয়া আছে। সো কোণ বের করার সূত্র কি, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সাইন আর একটা কি কজের। সো আমরা কজেরটা ইউজ করব কারণ কজেরটা সহজ হয়। সো cos থিটা সমান a ডট b, বুঝছো? আর নিচে কি, সরি a ক্রস b, আর নিচে হচ্ছে a এর নির্ণায়ক b এর নির্ণায়ক। আচ্ছা এখানে a ডট b হবে, এটা মিসিং হয়েছে, a ডট b। সো cos থিটার সূত্র কি a ডট b, নিচে হচ্ছে a এর আলাদা নির্ণায়ক, b এর আলাদা নির্ণায়ক। সো আমরা যেটা করব প্রথমে a ডট b এর ভ্যালুটা বের করে নেব। সো সমাধানে আমরা চলে যাই, সমাধান a ডট b, তোমরা পরীক্ষায় কিন্তু লিখবে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এর মানে তো b এর মানে তো, বুঝছো? সো আমরা সরাসরি ডট গুণ করব, ডট গুণ করলে কি হয়, আয়ের যে সহগ, সহগ কি বলতো কিছু নেই মানে অন, এই আয়ের সহগের সাথে b এর আয়ের সহগকে গুণ করে নিতে হবে, তার মানে 4 কে 4, বুঝছো? সেম ভাবে কে এর সহগের সাথে কে এর সহগটা গুণ হবে। সো এখানে সরি জের সহগ, এখানে জের সহগ কত বলতো 2, এখানে জের কোনো সহগই নাই, তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি বিটাকে কিন্তু এইভাবে লেখা যায়, দেখো যে 4i প্লাস 0j মাইনাস 3k। সো এখানে প্লাস 0j দেই বা মাইনাস 0j দেই, এই পয়েন্টটা হচ্ছে 0ই, মানে থাকা না থাকা একই কথা। সো এখানে j এর মান কত 2, এখানে j এর মান কত 0, তো 2 এর সাথে 0 গুণ করলে 0, আমাদের জাস্ট আমরা দিয়ে দিলাম 0। এখন কে এর এখানে ভ্যালু কত -3, কে এর এখানে ভ্যালু হচ্ছে -3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 3 3 9, তার মানে 9 আর 4 13। ওকে, এখন এর ভ্যালুগুলো আলাদা করে বের করব এবং বি এর ভ্যালুগুলো আলাদাভাবে বের করব। তাহলে a এর নির্ণায়ক সমান এর যে ভ্যালুগুলো, অর্থাৎ এর যে প্রত্যেকটা যে সহগ আছে, এই প্রত্যেকটা যে সহগ, এখানে কিছু নেই মানে আমরা বোঝাতে চাচ্ছি সেটা কত অন, অর্থাৎ i এর সামনে কিছু নেই মানে অন আছে। সো 2 এর উপরে স্কয়ার মানে 4, 3 এর উপরে স্কয়ার মানে 9, 13 আর 1 এ 14। আচ্ছা সেম ভাবে b এর ভ্যালুগুলো কত হবে, রুট ওভার 4 এর উপর স্কয়ার মানে 16 যোগ 3 এর উপর স্কয়ার মানে 9, 16 আর 9 মানে কত, রুট ওভার 25 মানে কত 5। সো এখন আমরা এগুলা সূত্রতে বসিয়ে দেব। আমরা জানি অন্তর্গত কোণ, আচ্ছা এটা আমরা পরে করি, আমরা জানি cos থিটা সমান a ডট b ডিভাইডেড a ভেক্টরের নির্ণায়ক b ভেক্টরের নির্ণায়ক। সো a ডট b এর ভ্যালু আমরা কত পেয়েছি প্লিজ স্টুডেন্ট, পেয়েছি হচ্ছে 13, এর ভ্যালু কত পেয়েছি রুট ওভার 14, b এর ভ্যালু কত পেয়েছি 5, তো 5 টাকে আমরা সামনে রেখে দিলাম। সো আমাদের তো কোণ বের করতে বলেছে, cos থিটার ভ্যালু বের করতে বলেনি, তাই না? তাহলে থিটাটা থাকবে, দেখো এটা কিভাবে আমরা লিখতে পারি, তাহলে থিটা সমান হবে cos ইনভার্স 13/5 রুট ওভার 14। সো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, খুবই সহজ ম্যাথ, জাস্ট একবার করে নিবা, প্র্যাকটিস না করলে কিন্তু অবশ্যই পারবা না, বুঝছো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ভালো করে করবা, ম্যাথগুলো খুব ইজিলি পেরে যাবা। আচ্ছা এখন আমরা দেখি কি বলা হচ্ছে।
যে বি বরাবর এই লম্ব অভিক্ষেপ এবং এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। সো ম্যাথ নাম্বার নেওয়া হয়েছে 2 নাম্বার ম্যাথটা, যেটা বোর্ডে এসেছিল। এটা বুঝলে আরেকটা পেরে যাবা। সো লম্ব অভিক্ষেপ কিভাবে বের করে? লম্ব অভিক্ষেপ বের করার সূত্র কি? যেটা বরাবর বলবে সেটা নিচে থাকবে। ধরো বি বরাবর বলেছে, তাহলে বি নিচে থাকবে, বাকিগুলোর ডট গুণফল উপরে থাকবে, বুঝছো? এবং অবশ্যই কিন্তু নির্ণায়ক চিহ্নটা থাকবে। সো এটাই হচ্ছে মূলত সূত্রটা আর কি। সো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা করি আর কি, দেখি। তাহলে আমরা কি করব? প্রথমে a ডট b বের করব। সমাধান a ডট b। তো ডট গুণফল কিভাবে করে? সহগগুলা গুণ করে করতে হয়, তাই না? তাহলে দেখো এইটার সহগ এবং এইটার সহগ এগুলো আমরা গুণ করব। ওকে, সহগগুলা গুণ করে কিন্তু করতে হয়, বুঝছো? আচ্ছা, তো দেখো এখানে কত আছে? আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ কিছু নেই মানে 1, তার মানে কত? 2 ওকে 2, বুঝছো? জের সহগ কত? -3, এখানে জের সহগ কত? +4। তো প্লাস মাইনাসে মাইনাস হয় গুণের সময়, তোমরা জানো। আর 3 4 কত হয় বলো তো? 12 হয়। আচ্ছা, এখানে কে এর সহগ হচ্ছে -3, এখানে কে এর সহগ হচ্ছে -1, তার মানে মাইনাস মাইনাসে +1। তাহলে ফলাফলটা দাঁড়াচ্ছে আমাদের এখানে হচ্ছে -1 আর ওখানে কত? -1 আর -3, তার মানে +3 হচ্ছে এখানে। এটা আমাদের মিসিং হচ্ছে। তাহলে 3 2 5 থেকে 12 গেলে হচ্ছে -7। তাহলে এই ডট বি বের হয়ে গেল। এখন আমাকে বের করতে হবে আমরা কি বরাবর বের করতে চাচ্ছি। আমাদের দুইটা বরাবরই, অর্থাৎ প্রথমে বি বরাবর, পরে এ বরাবর। তাহলে এর নির্ণায়কটাও বের করে নেই, বি নির্ণায়কটাও বের করে নেই, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এ এর নির্ণায়কটা বের করলে কত হচ্ছে? √2 এর উপর স্কয়ার মানে কত? 4, প্লাস 3 এর উপর স্কয়ার মানে কত? 9, সূত্রের যোগ, -1 এর উপর স্কয়ার মানে +1, তার মানে √14। সেম ভাবে আমরা যদি বি এর নির্ণায়কটা বের করি, √ প্রথমে মানের উপর স্কয়ার তার মানে 1 এর উপর স্কয়ার তার মানে 1, প্লাস সূত্রের প্লাস 4 এর উপর স্কয়ার মানে 16, সূত্রের প্লাস -3 এর উপর স্কয়ার মানে কত? 9। তাহলে √ কত হচ্ছে? 16 আর 10 কত? 26। সো আমাদের প্রথম কাজটা কি বলতো? আমাদের প্রথম কাজ বলেছে যে বি বরাবর। আচ্ছা, আমরা এটা আগে করি। সো এখন বি বরাবর, আসলে ম্যাথ না খুব ইজি। ম্যাথকে কিন্তু বিজ্ঞানের রানী বলা হয়, তোমরা জানো? ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে তুমি যদি আদর করো সেখান থেকে তুমি অনেক লাভ পাবা, বুঝছো? সো এখান থেকে বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য এবং এটাকে এখান থেকে আদর পাওয়ার জন্য তোমাকে কিন্তু ম্যাথকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ম্যাথকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনে রাখবা, ম্যাথ থেকে যেরকম ভালো রেজাল্ট করা সহজ, ঠিক সেম ভাবে ফেল করাও সহজ। কারণ না পড়লে কিছু লিখতে পারবা না, আর পড়লে সব লিখে বের হতে পারবা। সো তোমাদের অবশ্যই পরিশ্রম একটু করা উচিত। আর অবশ্যই আমার ক্লাসগুলো যদি তুমি ধারাবাহিকভাবে দেখো প্লেলিস্ট আকারে, সো দেয়া আছে, তোমরা যদি দেখো, আই হোপ তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তারপর আরো বিস্তারিত আরো অনেক কিছু জানার জন্য, অনেক কিছু শেখার জন্য তোমাদের অবশ্যই স্পেশাল ভাবে সবসময় মনিটরিং এর মাধ্যমে থাকা উচিত। তোমাকে যাতে সবসময় মনিটর করা যায় এইরকম থাকার ওয়ে হচ্ছে তোমাদের পেইড কোর্সগুলোতে অ্যাড থাকা, যাতে তুমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারো, বুঝছো? সো দেখো, এ বরাবর বি বরাবর এর লম্ব অভিক্ষেপটা আমরা বের করব, তাই না? তাহলে বি বরাবর এর লম্ব অভিক্ষেপ সমান, সো এ ডট বি, আর নিচে হচ্ছে কি বলতো? বি। আচ্ছা, সো কি হচ্ছে? বি এর মান কত? √ কত হচ্ছে বলতো? √26, আর উপরে হচ্ছে -7 ছিল। সো নির্ণায়ক, তার মানে হচ্ছে ফলাফলটা, ফাইনাল ফলাফলটা দাঁড়াচ্ছে হচ্ছে আচ্ছা, এই যে এই যে নির্ণায়কটা, এটা কিন্তু পুরোটার সাথেই থাকবে। আসলে এইভাবে দেওয়া উচিত না, এইভাবে দেওয়াই উচিত। অর্থাৎ পুরোটার সাথেই থাকবে, অর্থাৎ নিচের ভ্যালুটা যদি কোনোভাবে বাই চান্স মাইনাস হয় সেটা প্লাস হয়ে যাবে আর কি। সো সেটা তো হওয়ার সুযোগ নেই, যার ফলে আলটিমেটলি কি হয়? এই নির্ণায়কটা আমরা উপরেই রেখে দিই, কারণ নিচেরটার সাথে তো রুট থাকার কারণে এটা তো ঋণাত্মক হওয়ার সুযোগ নেই, বুঝছো? সো এই কারণে নির্ণায়ক উপরে দিলে হবে, পুরোটার সাথে দিলে হবে, আমরা জাস্ট আলটিমেটলি উপরেই দিব আর কি। সো তার মানে ফলাফলটা দাঁড়াচ্ছে 7/√26। তো সেম উল্টা কথা যদি বলে এটার আবার, অতএব আচ্ছা আবার লিখি,
উপরে তো যা আছে তাই নিচে থাকবে, যেহেতু এ বরাবর, অতএব তার মানে আচ্ছা এ ডট বি মান কত 7 রুট ওভার 14 হয় তাই না? আচ্ছা -7 থাকে, তো 7/√14 7ই তো হয় নাকি? হ্যাঁ এটাই হয়। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা আরো একটা ম্যাথ করব, 24 করব। সো এই ম্যাথটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে কিন্তু এটা দেখতে হবে। খাতা কলম সাথে নিয়ে বসবা, তাহলে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা বলা হচ্ছে দেখাও যে সমতলীয় এবিসি ত্রিভুজে এই ঘটনাগুলা ঘটবে। সো এট ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা নিলাম। নাম যদি দেই আমরা, ধরো নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। আচ্ছা বই এভাবে দেওয়া আছে, তো এভাবে দিলে তোমরা একটু বুঝবা ভালো। তোমাদের যদি মন চায় অন্য কোনো নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। বা এখানে এ দিতে পারো, এখানে বি দিতে পারো, এখানে সি দিতে পারো। আচ্ছা সো এখন দিকগুলো হবে কি, এর থেকে চলে যাবে, সি থেকে যাবে এবং বি থেকে আসবে, এভাবেই এই দিকগুলো চলমান থাকবে ভেক্টরে। আচ্ছা সো এখন ত্রিভুজটা কি বলতো, এবিসি ত্রিভুজে। তাহলে আমরা এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে, এ এবং সির মাঝে অর্থাৎ তিনটা ভ্যালু এ বি সি, তাহলে এ এবং সির মাঝে নাই কি বলতো বি, সেটাকে আমরা ছোট হাতের বি হিসাবে ধরবো, বুঝছো? আচ্ছা সেম ভাবে বি এবং সির মাঝে নাই কি বলতো এ, তাহলে এটাকে আমরা এ হিসাবে ধরবো। এ এবং বি এর মাঝে অনুপস্থিত কি বলতো সি, তার মানে এটাকে আমরা সি হিসাবে ধরবো। সো আই হোপ এটা তুমি বুঝতে পেরেছো। এখন তুমি দেখো যে এটা তো গেল। সো এই পর্যায়ে আমরা কি করতে পারি, এই পর্যায়ে আমরা যেটা করতে পারি এগুলো লিখে নিব আর কি। তো সমাধান আমরা লিখি, সমাধান এ বি সি ত্রিভুজে। তাহলে সমাধানে আমরা কি লিখলাম যে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে এসি সমান হচ্ছে বি, এ বি সমান হচ্ছে সি, বিসি সমান হচ্ছে এ। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজের সূত্র অনুযায়ী যে তিনটার যোগফল এসি বিসি এবি এর ভ্যালুটা কত হবে বলো তো, 0 হবে ত্রিভুজের যোগফলের সূত্র অনুযায়ী। সো এখন যদি আমরা এই প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেই, যে এ আমরা একটু সাজিয়ে লিখলাম আর কি, তোমরা ভ্যালু বসিয়ে দিয়ে সাজিয়ে লিখতে পারো, অর্থাৎ তিনটার ভ্যালু বসালে এটাই হবে আর কি। এসির ভ্যালু কত, এসির ভ্যালু বি হবে, এ বির ভ্যালু কত, এ বির ভ্যালু হবে হচ্ছে সি, আর বিসি ভ্যালু কত এ। এটাকে জাস্ট আমরা সাজিয়ে লিখলাম, লিখে বললাম যে এটা এবিসি সমান 0ই হবে, বুঝছো? অর্থাৎ এখানে যদি এসির ভ্যালু বি লিখতাম, পরের বার তো সাজিয়ে লিখলো, অর্থাৎ 2 যোগ 3 যোগ 2 সমান কত, 3 2 5 2 7। আমি যদি উল্টা লিখি, বুঝছো, ফলাফল তো সেমই হবে। তো জাস্ট এই কাজটা করছি, আই হোপ বুঝছো। সো এখন দেখো এ সমান আমরা কি লিখতে পারি, এ ভেক্টর সমান প্লাস বি, ওর পাশে গেলে কি হবে মাইনাস বি, প্লাস সি হবে সমান সমান, ওর পাশে গেলে কি হবে বলো তো মাইনাস সি। এইটা বুঝছো কিনা আগে সেটা বলো, এটা ক্লিয়ার কিনা তোমাদের? আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে খুব জাস্ট আমরা 500 চেঞ্জ করেছি, এই পাশে প্লাস ভ্যালু, অপোজিটে গেলে কি হবে মাইনাস হবে। আচ্ছা এখন আমরা কি করব, এখন দেখো খুব ইন্টারেস্টিং কাজ, সেটা হচ্ছে আমরা উভয় পাশে এ দ্বারা গুণ করে দেব। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট হচ্ছে তোমার কি বলো তো সি ভেক্টর। সো তোমরা জানো যে দুইটা ভেক্টর গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়। একই রকম দুইটা ভেক্টর গুণ করলে কত ফলাফল হবে, এ স্কয়ার হবে। ওকে, আচ্ছা এখন এখানে আসো, এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আচ্ছা এ এবং বি দুইটা ভেক্টর আছে, সো আমরা চিত্রতে চলে যাব। চিত্রতে এখন আমাদের যেতে হবে কোথায় বলো তো, চিত্রে যেতে হবে। ওকে, তো চিত্রে তুমি খেয়াল করো এ এবং বি কোথায় আছে, এখানে এবং এখানে। তার মানে কি এর যে ডট গুণফল, বুঝছো? সো তার মানে কি এই এ এবং বি এর ডট গুণফল করতে চাচ্ছি, তাহলে এ বি cos থিটা হবে, বুঝছো? আমরা এই কোণটার হিসাবটা করতে চাচ্ছি, যে এই কোণটা। আবার বলি, আমরা এ এবং বি যদি ডট গুণিত আছে এখানে, দেখো তো, তার মানে এ এবং বি যদি ডট গুণফল হয় এবং সেখানে যদি একটা কোণ থাকে, অবশ্যই একটা কোণ তো আছেই, তাহলে ফলাফলটা কি হবে, এ বি cos থিটা হবে। কিন্তু থিটা মানে কি এখানে থিটা না,
সো তোমরা খেয়াল করো যে এখানে যদি দিক একই হতো, বুঝছো, যদি দিক একই হতো তাহলে আমরা কি করতে পারতাম, এটাকে থিটা হিসেবে ধরে নিতে পারতাম। কিন্তু তোমরা দেখো এ ভেক্টর থেকে যে ভ্যালুটা গেছে বি এবং সি ভেক্টর থেকে যে ভ্যালুটা গেছে এ, তার কিন্তু দিক আলাদা, বুঝছো, অর্থাৎ একই বিন্দুতে এসে কিন্তু মিলিত হয়নি। তোমরা জানো যখন আমরা দুইটা ভেক্টরের কাজ করি, ধর এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর, এটা একই বিন্দু থেকে কিন্তু যায়, এই যে এই বিন্দু থেকে কিন্তু চলে যায়। কিন্তু এখানে কি সেরকম হয়েছে? এখান থেকে একটা ভ্যালু এদিকে গেছে কিন্তু আরেকটা ভ্যালু তো এদিকে যাওয়ার কথা, গিয়েছে কি বলতো? না গিয়ে অন্য দিক থেকে আরেকটা ভ্যালু এখানে এসেছে। তার মানে এখানে থিটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা যদি আমরা আরেকটু এটাকে বাড়িয়ে দেই, বুঝছো, তাহলে দেখো এখানে পুরোটার মান কত বলতো? এই পুরোটার মান কত? পুরোটার মান হচ্ছে পাই, এখান থেকে এখান পর্যন্ত পাই। তাহলে হচ্ছে পাই বিয়োগ এই সির ভ্যালুটা বাদ যাবে, কারণ এখানে তো সি নাই। এই জায়গাটুকুর মধ্যে কি সি আছে? এই জায়গাটুকুর মধ্যে কিন্তু সি নেই। তাহলে আমরা বলতে পারি যে এখানে এই যে এই কোণটা আমরা হিসাবের মধ্যে নিব, কারণ এখান থেকে একটা ভ্যালু যাবে, এখান থেকে আরেকটা ভ্যালু যাবে, বুঝছো। যেহেতু আমাদের এখানকার কোণটা দিয়ে হচ্ছে না, তার মানে কিন্তু আমাদের এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। সো ঠিক করে এটা, বুঝছো। সেম ভাবে এখানেও কিন্তু যে নির্দিষ্ট যে বিন্দু আমাদের এইটা, এখান থেকে একটা গেছে কিন্তু এখান থেকে আরেকটা ভ্যালু যায়নি, তার মানে এখানকার ক্ষেত্রেও কিন্তু আমরা বি ধরে নিতে পারবো না, বুঝছো। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে পাই মাইনাস বি। সো সেম ভাবে এখানে যেটা হবে সেটা হচ্ছে পাই মাইনাস এ। সো এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটবে। কেন? কারণ আমরা যখন কোণ নেই তখন একই বিন্দুতে হতেই হবে, কিন্তু বর্তমানে যে কোণগুলো দেয়া আছে সেগুলো কিন্তু একই বিন্দুতে নেই, বুঝছো। এটা আমরা এখানে না দিয়ে এদিকেও বাড়ায় দিতে পারতাম। সো একই বিন্দুতে হতে হবে, অর্থাৎ একই বিন্দু থেকে যেতে হবে, বুঝছো, বা একই বিন্দুতে মিলিত হতে হবে। সো প্রাথমিক অবস্থায় আমাদের কোণগুলো কিন্তু একই বিন্দু থেকে যায়নি, তো না যাওয়ার কারণে আমরা বর্তমানে পরবর্তীতে যে নতুন কোণটা বের করলাম সেখানে দেখো এই বিন্দুটা যদি স্থির বিন্দু, এখান থেকে একটা কোণ গেছে, অর্থাৎ এখান থেকে একটা বাহু গেছে, এখান থেকে আরেকটা বাহু গিয়েছে, একই বিন্দু হয়েছে। সো মান নিব আমরা এটা। এখানেও খেয়াল করি, এখান থেকে একটা ভ্যালু গেছে, এখান থেকে আরেকটা ভ্যালু গিয়েছে, বুঝছো। তার মানে এটাকে আমরা বলতে পারবো এই কোণটাকে আমাদের নিতে হবে পাই মাইনাস বি, আমরা বি কে নিতে পারবো না। সেম ভাবে এখানে নেব পাই মাইনাস এ। সো তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে যে মাইনাস এ বি cos পাই মাইনাস সি মাইনাস এ সি, আর এখানে হচ্ছে এ আর হচ্ছে সির মাঝে, তাই না? আচ্ছা, এ কোথায়? এ হচ্ছে এখানে, আর সি কোথায়? সি হচ্ছে এখানে। সো তার মানে এই কোণটাকে মিনিং করতেছে, তার মানে হচ্ছে পাই মাইনাস বি। সো এখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে মানে যে আমাদের কি বলে এটাকে, যে চারটা অবস্থান, বুঝছো। সো যে কোয়াড্রান্টটা যেটা আছে, যে কোয়াড্রান্টটা আমরা নিচ্ছি সেইটা ক্ষেত্রে আমরা দেখব। সো যখন আমরা কোনো ভ্যালু বের করি, সো এই পাই মানে কি বলো তো? এই পাই মানে এখান থেকে এখান পর্যন্ত আমরা আসি না, বুঝছো। আগে পাইয়ে দেখি, এই পাই মানে কি? এখান থেকে এখান পর্যন্ত আমরা আসি, এরপর মাইনাস সি, মানে সি একটা হচ্ছে ক্ষুদ্র কোণ, ক্ষুদ্রতম কোণ, তার মানে বিয়োগ হচ্ছে সি, তার মানে আমরা দ্বিতীয় ঘরে আছি, বুঝছো। সো যেহেতু আমরা দ্বিতীয় ঘরে আছি সেহেতু কি, আচ্ছা কস কি পরিবর্তন হবে কিনা দেখো তো, পরিবর্তন হবে কিনা সেটা আমরা এইভাবে বুঝি। 2 বার পাই বাই 2 মানে 180। তো যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি হয়, এটা কি তোমাদের আরেকটু বিস্তারিত বোঝাবো? একটু বিস্তারিতই বলি। এটা লেখো যে মাইনাস এ বি cos পাই কে লিখতে পারি পাই বাই 2 গুণন হচ্ছে 2 মাইনাস সি হচ্ছে একটা ক্ষুদ্র কোণ। সো মাইনাস এ বি, সো যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে cos cosই থাকবে, বুঝছো। আর কোণের আগে কি মাইনাস চিহ্ন হবে কিনা এখন আমরা সেটা নিব, সেটা দেখব। তো যেহেতু এই ঘরে কি আমরা জানি যে অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার, বুঝছো। তো এখানে সবই প্লাস, এখানে শুধু সাইন আর তার বিপরীত প্লাস, সাইন আর তার বিপরীতটা প্লাস, এইটা প্লাস, আর বাকিগুলো সব মাইনাস। যেহেতু আমরা দ্বিতীয় ঘরে আছি তার মানে কি আমাদের কজে আছি আমরা, কজ কি মাইনাস, সো তার মানে মাইনাস কজ হবে, মাইনাস কজ সি। সো মাইনাস মাইনাস এখানে প্লাস কজ হবে, তার মানে প্লাস এ বি কজ সি। তো আমরা কিন্তু এই ভ্যালুটা এখানে ইনপুট করব এখন, দেখো। তাহলে এখানে লিখবো এ বি কজ সি, সেম ভাবে এখানে হবে এ সি কজ বি, বুঝছো। তাহলে আমরা কি করলাম, এখান থেকে
এ স্কয়ার সমান কি লিখলাম যে ab cos c প্লাস হচ্ছে এখানে হচ্ছে ac cos b। এটা আমরা কিসের ভ্যালু পেলাম বলো তো? a স্কয়ারের ভ্যালু পেলাম না? আমরা এতক্ষণ ধরে কিসের ভ্যালু বের করলাম? এটা a স্কয়ারের ভ্যালু কিন্তু বের করলাম যে a স্কয়ার সমান ab cos c প্লাস হচ্ছে ac cos b। এটাকে আমরা সমীকরণ দিলাম 1। একই ভাবে b স্কয়ারের কাজটা করব, একই ভাবে b স্কয়ারও তাই হবে। b স্কয়ার কিন্তু আমাদের প্রশ্নে আছে, প্রশ্ন দেখে কিন্তু চাইলে আমরা লিখে নিতে পারি। তো দেখো এখান থেকে লিখে নিব b স্কয়ার সমান, চিত্রটাতে খেয়াল করো, যখন a স্কয়ারে কাজ করেছে কি হয়েছে? a এবং b, বুঝছো? পরেরটা হয়েছে, অর্থাৎ a এবং b সাথে এই কোণটা, অর্থাৎ সেটার সাথে যে কোণ থাকে, তার মানে b এর কাজ করতেছি, তাহলে হচ্ছে b এর পরের ভ্যালু c। যেমন এর কাজ করেছি a, তার পরের ভ্যালু মানে b, তো যখন b এর কাজ করব b c। আর হচ্ছে cos, কোন কোনটা লিখবো এখন? b c এর মাঝে কোন কোন আছে? b c এর মাঝে a কোণ আছে, তার মানে cos a প্লাস আচ্ছা, তাহলে আমরা কি কি কোণ লিখলাম? b c লিখলাম। এখন আমরা লিখবো কি ab, এই কোণটা a b। cos কোন কোনটা হবে? a আর b এর মাঝে cos c। আচ্ছা এখানে একবার cos লিখেছি আমরা, তাহলে শুধুমাত্র এখন আমরা লিখবো c। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ, বুঝছো? সো সেম ভাবে আমরা এখন কি লিখবো বলো তো? c স্কয়ারের ভ্যালুটা লিখবো। আমরা এখন লিখবো c স্কয়ার, যে c স্কয়ার সমান কি লিখবো? তো c টা আমাদের কোথায় ছিল? আচ্ছা c টা আমাদের কোথায় ছিল? এখানে ছিল, রাইট? তো যখন আমরা c স্কয়ারে কাজ করব তখন নিব c এবং তার পরে ভ্যালু, তার মানে ca। তো ca তাহলে হয় cos, ওখানে আছে কোন কোনটা এর মাঝে? b কোণ, cos b প্লাস, বুঝছো? এখন আমরা লিখব bc, তার মানে bc cos a। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 3। সো এখন আমাদের প্রমাণ যেভাবে করতে বলেছে আমরা জাস্ট কাজটা হুবহু সেম ভাবে করব। তো সেটা কিভাবে, সেটার জন্য এগুলো আমাদের দরকার নেই, আর এগুলো আমরা মিশিয়ে নিই। আমাদের প্রমাণ কি বলেছিল? প্রমাণে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে প্রথম প্রমাণটাতে খেয়াল করো, আমাদের প্রথম প্রমাণটা বলেছে c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। তার মানে c স্কয়ার প্লাস a স্কয়ার এর পাশে এসে কি হবে? মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর পাশে এসে কি হবে? মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখব 3 বিয়োগ 1 বিয়োগ হচ্ছে 2, তাহলেই হচ্ছে আমাদের c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এখন অপোজিটের গুলোও বিয়োগ করে দেই। তাহলে c স্কয়ারের মান কি? ca cos b প্লাস bc cos a, ab cos c মাইনাস ac cos b মাইনাস bc cos a মাইনাস ab cos c। সো এটা হচ্ছে বিষয়। এখন থেকে আমাদের কোনটা কোনটা কাটা যায়। আচ্ছা, আমাদের কাটা যাচ্ছে হচ্ছে bc cos a, bc cos a, এখানে কিন্তু আর একটা c আছে, ab cos c, ab, আচ্ছা এই দুইটাই মাইনাস, তাই না? ac cos b, ac cos b, এটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে মাইনাস 2ab cos c। সো এটা হচ্ছে আমাদের প্রথমটার কাজ, প্রথমটা কিন্তু কমপ্লিট। প্রথমটাকে আমরা এখন সুন্দর করে সাজিয়ে লিখবো যে c স্কয়ার সমান মাইনাস a স্কয়ার অপোজিটে যা হবে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos c। এখন তুমি খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল প্রথম লাইনে, আমাদের সেটা কমপ্লিট। ওকে, সো সেম ভাবে এখন আমরা বাকিটাও করব। তো সেম ভাবে যদি আমরা এখন বাকিটা করি, আমি জাস্ট তোমাদের একটু কৌশলটা দেখিয়ে দেই বাকিটা কি হবে। এটা 2 নাম্বার, তার মানে কি আগে কোনটা নিতে হবে? বি কোথায় আছে? বি আছে 2 নং সমীকরণে, তার মানে 2 নং প্লাস c স্কয়ার এই পাশে হবে মাইনাস c স্কয়ার, c স্কয়ারের কাছে কোথায় আছে? 3 নং বিয়োগ প্লাস c স্কয়ার এই পাশে হবে মাইনাস c স্কয়ার, এটা আছে 1 নং এ। সো এখন যদি এই কাজটা করলেই আমাদের আলটিমেটলি যে ফলাফলটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা। পরে আমরা ওই যে জায়গা চেঞ্জ করব আর কি,
যে বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ca cos b। তো সেম ভাবে আমরা যখন 3 নম্বরে কাজটা করব তখন প্রথমে কি থাকবে a স্কয়ার মানে 1 নং বিয়োগ 2 নং বিয়োগ হচ্ছে 3 নং, কারণ এ আছে 1 নং এ, বি আছে 2 নং এ, সি আছে কোথায় 3 নং এ। সো করলে কিন্তু এই রেজাল্ট আসবে, কি আসবে যে a স্কয়ার সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc cos a। সো এটা কমপ্লিট। এখন আসলে 4 নাম্বারটা আমরা একটু খেয়াল করি ডিয়ার স্টুডেন্ট। 4 নাম্বারটা হচ্ছে যোগ করতে বলেছে, তাই না? আচ্ছা, ফাইনাল প্রোডাক্টটাই আমাদের কি করতে বলেছে, তিনটা সমীকরণে যোগ করতে বলেছেন। সো আইভি নং আমরা করি, দেখি যে 1 যোগ 2 যোগ 3 এই প্রোডাক্ট গুলো আমাদের হচ্ছে যোগ করতে বলেছে, বুঝছো? তো আমরা যোগ করি, যোগ করলে কি হয় দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বাম পাশের গুলো বাম পাশে যোগ করলাম, ডান পাশের গুলো কি হয় ab cos c প্লাস ac cos b প্লাস bc cos a প্লাস ab cos c প্লাস ca cos b প্লাস bc cos a। সো ইজি হয়ে গেছে। এখন এখানে প্রত্যেকটা পদে দুইটা করে আছে, ab cos c প্লাস bc cos a প্লাস ca cos b। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, কারণ প্রত্যেকটা পদে এখানে দুইটা করে আছে, বুঝছো? সো দুইটা করে আসলে দুই আমরা কমন নিলাম, মানে এটা আগে এভাবে লিখতাম আমরা যে যোগ করতাম আর কি, যে দুইটা ab cos c আছে, বুঝছো? তো সবগুলা থেকে দুই কমন নিলে কিন্তু আমাদের বাইরে দুই রাখলাম প্রমাণের মতো করে সুবিধার্থে, দেখি বলে দিলাম যে এটা কি প্রমাণিত। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ ম্যাথটা খুবই ইজি ছিল, আর জাস্ট একটু বোঝার বিষয় ছিল, বুঝছো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, বারবার প্র্যাকটিস করবা, তাহলে এই জাতীয় সমস্যাগুলো তোমাদের আর থাকার কথা না। সো থ্যাংক ইউ।